বিভিন্ন কারণে থর্নডাইকের হাতে আসা বীমা সংক্রান্ত কাজ সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল। যে সংস্থাগুলো নিয়মিতভাবে তাকে কাজে লাগাত তাদের সংখ্যা ব্যাপকভাবে বেড়ে গিয়েছিল। পার্সিভাল ব্ল্যান্ডের সেই চাঞ্চল্যকর ঘটনার পর থেকে গ্রিফিন এইটি নিয়ম করে ফেলেছিল যে সমস্ত তদন্ত সংক্রান্ত মামলাগুলোর রিপোর্ট আমাদের কাছ থেকেই সংগ্রহ করা হবে। এমনই এক মামলার ব্যাপারে ডিসেম্বরের এক বিকেলে আমাদের অফিসে এলেন মিস্টার স্টকার। ওই অফিসেরই একজন সিনিয়র সদস্য। তিনি তার ব্যাগ টেবিলে রেখে আরাম করে আগুনের সামনে বসে সরাসরি প্রসঙ্গে চলে এলেন। আমি আপনাদের জন্য আরেকটি তদন্তের কেস এনেছি, বললেন তিনি। এটি বেশ অদ্ভুত এবং আপনাদের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত আকর্ষণীয়। আপাত দৃষ্টিতে আমাদের জন্য এতে বিশেষ কিছু নেই, তবে মনে হচ্ছে আমাদের পরীক্ষক চিকিৎসক কিছুটা অসাবধানী ছিলেন। এই কেসটি আমাদের দৃষ্টিকোণ থেকে কিভাবে আকর্ষণীয় জিজ্ঞাসা করল থর্নডাইক। আমি আপনাকে সংক্ষেপে বিষয়টি বলছি। স্টকার বললেন। আপনি শুনেই বুঝবেন যে এটি ঠিক আপনার মতো একজনের জন্যই। গত মাসে 24 তারিখে কিছু লোক সার সংগ্রহের জন্য সমুদ্র তীর থেকে শৈবাল সংগ্রহ করছিল। তখন তারা কিংস গেটের এক গুহায় এক ব্যক্তির মৃতদেহ দেখতে পায়, যা শৈবালের স্তূপের নিচে ঢাকা ছিল। জোয়ার আসার কারণে তারা দেহটি তাদের গাড়িতে তুলে মার্কেটে নিয়ে যায়, যেখানে স্বাভাবিকভাবেই একটি তদন্ত হয় এবং নিম্নলিখিত তথ্য জানা যায়। রোল সাউন্ড রোলিং। আপনারা শুনছেন রোল সাউন্ড গল্প, ছেলেবেলার ফেলে আসা গল্পের ঠিকানা। নমস্কার। আজকে রোল সাউন্ড গপ্পর খুব বিশেষ একটি পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকে আমাদের চ্যানেলে শুরু হতে চলেছে একটি খুব স্পেশাল ডিটেকটিভ সিরিজ। তার কারণ আজ আমরা আপনাদের জন্য নিয়ে আসছি ডক্টর ইভলিন জন থর্নডাইককে। থর্নডাইক খুব বিখ্যাত ব্রিটিশ গোয়েন্দা, যিনি শার্লক হোমসেরই সমসাময়িক, এবং তার যে স্রষ্টা অর্থাৎ ব্রিটিশ লেখক আর অস্টিন ফ্রিম্যান, তিনি কিন্তু থর্নডাইকের 21টি উপন্যাস এবং 40টি ছোট গল্প লিখেছিলেন, যা কিন্তু শার্লক হোমসের যা গল্পের সংখ্যা তার থেকেও বেশি। এখনো বাংলা অডিও স্টোরি চ্যানেলে ডক্টর থর্নডাইকের রহস্য গল্প নিয়ে তেমন কাজ হয়নি, কিন্তু আমরা শুরু করতে চলেছি। এবং আজকের গল্পটি আমরা নিয়েছি থর্নডাইক সিরিজের দ্য মিসিং মর্টগেজি এই গল্পটি থেকে, যেটি 1914 সালে প্রথম প্রকাশিত হয়েছিল। আমরা সেটার বঙ্গানুবাদ করে নিয়েছি এবং নাম দিয়েছি নিখোঁজ বন্ধক গ্রহীতা। এই গল্পটি কিন্তু দুটি ভাগে পরিবেশিত হবে। একটি হচ্ছে থার্ড পার্সন ন্যারেটরের পার্সপেক্টিভ থেকে, যেখানে একটি ঘটনা তুলে ধরা হচ্ছে, এবং দ্বিতীয়টি হচ্ছে ডক্টর থর্নডাইকের সহকারী জার্ভিসের নিজের লেখনী থেকে। আর বেশি কথা বলবো না, শুরু করা যাক গল্পটি। গোয়েন্দা সাহিত্যের কথা উঠলে আমাদের মনে প্রথমেই আসে শার্লক হোমসের নাম, কিন্তু একই সময় আরেকজন অসাধারণ গোয়েন্দা চরিত্র নীরবে সৃষ্টি করেছিলেন ব্রিটিশ লেখক আর অস্টিন ফ্রিম্যান, ডক্টর জন ইভলিন থর্নডাইক। দুর্ভাগ্যবশত হোমসের বিপুল জনপ্রিয়তার আড়ালে থর্নডাইক অনেকটাই ঢাকা পড়ে গিয়েছিলেন, অথচ বৈজ্ঞানিক অনুসন্ধান, ফরেনসিক বিশ্লেষণ, যুক্তিবাদী চিন্তা এবং ক্ষুদ্রতম সূত্রকে কাজে লাগানোর ক্ষেত্রে তিনি তার সময়ের অন্যতম অভিনব ও আকর্ষণীয় গোয়েন্দা। আধুনিক ফরেনসিক ডিটেকটিভ কাহিনীর পথপ্রদর্শকদের মধ্যে থর্নডাইকের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। আজ রোল সাউন্ড গপ্পতে শুরু হচ্ছে আমাদের প্রথম থর্নডাইক গল্প, নিখোঁজ বন্ধকগ্রহীতা। একজন বন্ধকগ্রহীতা হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান। চারপাশে রয়েছে সন্দেহ, অসংখ্য প্রশ্ন এবং আপাত দৃষ্টিতে খুব কম সূত্র। যদি আপনার ভালো লেগে থাকে শার্লক হোমস, এরকিউল পোয়ারো বা ব্যোমকেশের মতো বুদ্ধি নির্ভর রহস্য কাহিনী,
তাহলে ডক্টর থর্নডাইকের এই অভিযানও আপনাকে মুগ্ধ করবে। তাহলে হেডফোন পরে বসে পড়ুন আর প্রবেশ করুন যুক্তি, রহস্য এবং অনুসন্ধানের এক অনন্য জগতে। Tommy, this way, Tommy. What a wonderful day. Hey, Mr. Saunders. Mr. Saunders, how are you? I'm fine. Okay, How are you? I'm good. Oh, this is your dog. Yeah. What's his name? It's Tommy. Oh my God. এক উষ্ণ আর্দ্র নভেম্বর বিকেলে টমাস এলটন বিষণ্ণ মনে মার্গেট এসপ্ল্যানেড ধরে হাঁটছিল। তার দৃষ্টি কখনো স্লেট রঙা সমুদ্রের দিকে যাচ্ছিল, যা স্লেট রঙা আকাশের ছায়ায় ঢাকা পড়েছিল, আবার কখনো বন্দরের দিকে, যেখানে ভাটা নেমে কাদামাটি উন্মোচিত হচ্ছিল। দৃশ্যটি ছিল বেশ নিরানন্দ। তাই এলটন কিছুটা বৈচিত্র্যের জন্য কয়েকজন জেলে এবং হাতে গোনা কয়েকজন পথচারীর দিকে তাকিয়ে রইল, যাদের প্রতিবিম্ব ভেজা ফুটপাথে বিকৃতভাবে প্রতিফলিত হচ্ছিল। এভাবেই তার দৃষ্টি পড়ল এক স্মার্ট পোশাক পরা ব্যক্তির উপর, যিনি একটি ছাউনির মধ্যে ঢুকে একটি সিগার ধরাচ্ছিলেন। একজন সমকালীন রসিক বলেছিলেন যে দক্ষিণ আফ্রিকার প্রচুর স্কটিশ লোক দুটি শ্রেণীতে বিভক্ত, যারা স্কটল্যান্ড থেকে এসেছে এবং যারা প্যালেস্তাইন থেকে এসেছে। এখন এই লোকটির চওড়া পিঠ, কুচকুচে কালো চুল এবং চটকদার পোশাক দেখে এলটনের মনে হলো তিনি হয়তো প্রথম শ্রেণীর একজন, অর্থাৎ স্কটিশ। তার প্রতি একটি পরিচিত অথচ অপ্রীতিকর ছাপ এলটনের মনে জাগল। তাই সে তাকে নজরে রাখার জন্য হাঁটার গতি কিছুটা কমিয়ে দিল। লোকটি ছাউনি থেকে বেরিয়ে এলো নীল ধোঁয়া ছাড়তে ছাড়তে, এবং পকেট থেকে একটি খাম বের করে তাতে লেখা কিছু একটা পড়ল। এরপর সে দ্রুত ঘুরল এবং এলটনও ঘুরল, কিন্তু খুব দ্রুত নয়। সেই বিস্মৃত খোলা জায়গায় সে একাই ছিল, এবং সেই অন্য ব্যক্তি তাকে প্রথম নজরেই চিনে ফেলেছিল। এলটন ধীরে ধীরে হেঁটে যেতে লাগল, কিন্তু 10-12 পা এগোনোর আগেই সে অনুভব করল কাঁধে একটি প্রত্যাশিত চাপড় এবং শুনতে পেল খুবই চেনা কণ্ঠস্বর। দেখো দেখি, তুমি আমাকে এড়াতে চাইছিলে নাকি টম? এলটন বিস্ময়ের ভান করে পিছন ফিরে তাকাল। আরে গর্ডন, এখানে তোমাকে দেখবো ভাবতেই পারছি না। গর্ডন গম্ভীরভাবে হেসে উঠল। তা কিন্তু মনে হয়নি, এবং তোমার চেহারা দেখেও মনে হচ্ছে না যে আমাকে খুব বেশি দেখে খুশি হয়েছ। কিন্তু আমি তোমাকে দেখে খুব আনন্দিত। বিশেষ করে তোমার অবস্থা দেখে মনে হচ্ছে তুমি বেশ ভালোই আছো। তুমি কি বলতে চাইছো? শীতের ছুটিটা সমুদ্রের ধারে কাটাচ্ছ, যেন একেবারে কোনো রাজপুত্তুর। আমি কোনো ছুটি নিচ্ছি না। আমি এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম যে একটু হাওয়া বদলের দরকার ছিল। তবে আমি আমার কাজ সঙ্গে এনেছি এবং প্রতিদিন 7 ঘন্টা কাজ করছি। দারুণ। পিঁপড়েদের দৃষ্টান্ত মাথায় রেখো, কঠোর পরিশ্রমের বিকল্প নেই। আমিও আমার সঙ্গে কাজ এনেছি, এক টুকরো কাগজ যার ওপর স্ট্যাম্প লাগানো আছে। তুমি তো এই জিনিসটা চেনো টম? হ্যাঁ, চিনি, কিন্তু সেটা কি আগামীকাল পাওয়ার কথা নয়? আগামীকাল? আরে না, এটা তো আজই এই মাসের 20 তারিখ। তাই আমি এখানে এসেছি। তোমার তারিখ মনে রাখার অভ্যেসটা যা কেমন তা তো জানি।
আর ক্যান্টারবেরিতে আমার ছোটোখাটো কিছু পাওনা আদায় করার ছিল, তাই ভাবলাম তোমার কাছে একবার এসেই পড়ি, যাতে তোমার অতিরিক্ত খরচ কিছুটা বাঁচে। এলটন ইঙ্গিতটা বুঝতে পারল এবং তার মুখ কঠোর হয়ে উঠল। আমি দিতে পারবো না গর্ডন, আমি সত্যিই পারবো না। আমার কাছে নেই এবং আমি পাবো না যতক্ষণ না আমি আমার আঁকা ছবিগুলোর জন্য টাকা পাচ্ছি। গর্ডন তার ঠোঁটের ফোলা অংশ থেকে সিগারটি নামিয়ে রেখে করুণভাবে বলল, কি দুঃখের ব্যাপার। এলটন তার পাশে হাঁটতে থাকা এই রক্তচোষা শয়তানের দিকে তাকালো। মোটা নীল শেভ করা গাল, ঘন কালো ভ্রু, ঝুলে পড়া নাক এবং সিগার কামড়ানো লালচে ঠোঁট। তার মনে হলো এই ভোগ বিলাসী আত্মতুষ্ট মুখটিকে বিকৃত করতে পারলে সে কি দারুণ আনন্দই না পেত। কিন্তু এই ভাবনাগুলো তার উত্তরে প্রকাশ পেল না, কারণ একজন লোক তো তার ঋণদাতার কাছে এমন কিছু বলতে পারে না যে একটি কথায় সে তাকে ধ্বংস করতে পারে। আমার প্রতি এত কঠোর হয়েও না গর্ডন, আমাকে একটু সময় দাও। আমি যথাসাধ্য চেষ্টা করছি, জানোই তো তুমি। আমি প্রতিটি পয়সা নিজেই উপার্জন করছি এবং আমার বিমার টাকা নিয়মিত দিচ্ছি। এই কাজের জন্য আমি এই 1-2 সপ্তাহের মধ্যেই টাকা পাবো, তখন সব পরিশোধ করে দেবো। গর্ডন কোনো উত্তর দিল না। দুজন ধীরে ধীরে পূর্ব দিকে হাঁটতে লাগল। তারা ছিল একেবারে অসম একটি জুটি। একজন প্রাচুর্যময়, আত্মবিশ্বাসী, অতিরিক্ত পোশাক পরিহিত, অন্যজন বিবর্ণ, হতাশাগ্রস্ত। তার সুপরিচ্ছন্ন কিন্তু পুরনো পোশাক, প্যাঁচ লাগানো জুতো এবং চকচকে টুপি দিয়ে নিখাত সংগ্রামী দারিদ্র্যের প্রতিমূর্তি। তারা যখন পিয়ার পেরিয়ে জেটির গোড়ায় পৌঁছল, তখন গর্ডন বলল, এই ভেজা ফুটপাত থেকে কি আমরা বের হতে পারি? বালির ওপর হাঁটলে কেমন হবে? ওখানে ভালোই হাঁটা যায়, ফর্নেস পর্যন্ত বেশ শুকনো রাস্তা। তাহলে চলো নিচে নামি। তারা ঢালু পথ ধরে বালির উপর নেমে গেল। সমুদ্রের জোয়ার সরে যাওয়ার পর বালির যে অংশটি উন্মুক্ত হয়েছিল তা ছিল এতটাই মসৃণ ও দৃঢ় যে মনে হচ্ছিল যেন অ্যাসফল্টের তৈরি। তবে হাঁটার জন্য তা ছিল তার থেকেও বেশি আরামদায়ক। দেখে মনে হচ্ছে এই পুরো জায়গাটাই আমাদের দখলে, শুধু তোমার মতো আধা ডজন ডিউক ছাড়া। এই কথাটা বলার সময় সে পাশের বিমর্ষ ব্যক্তির দিকে কৌতূহলী দৃষ্টি নিক্ষেপ করল। মনে মনে হিসেব কষতে লাগলো আর কতটুকু চাপ দেওয়া সম্ভব এবং তার ফলাফল কি হতে পারে। তবে সে দ্রুত দৃষ্টি ফিরিয়ে নিল, কারণ এলটন তাকে এমন এক দৃষ্টি দিল যা ঘৃণা ও অবজ্ঞায় পরিপূর্ণ ছিল। কিছুক্ষণ সব চুপচাপ, কারণ এলটন কোনো প্রতিক্রিয়া দেখালো না। এরপর গর্ডন হাত বদল করে তার ভারী পশম আচ্ছাদিত ওভারকোটটি অন্য হাতে নিল। যদি জানতাম এতটা গরম থাকবে, এই জঘন্য জিনিসটা আনতেই হতো না। আমি কি কিছু দূর এটি বহন করব? তুমি যদি নাও বন্ধু, খুব ভালো হয়। এই একসঙ্গে ওভারকোট, ছাতা আর এই সিগার সামলানো বেশ কষ্টকর। সে স্বস্তির নিঃশ্বাস ফেলে ওভারকোটটি এলটনের হাতে দিল। এরপর সোজা হয়ে দাঁড়িয়ে বুক প্রসারিত করে বলল, তোমার কাজকর্ম ভালোই চলছে এখন, তাই তো টম? এলটন বিষণ্ণভাবে মাথা ঝাঁকাল। না, সেই একই পুরনো সংগ্রাম চলছে। কিন্তু এত দিনে তো তারা তোমার প্রতিভা চিনতে শুরু করেছে নিশ্চয়ই। গর্ডন এমনভাবে বলল যেন কোনো আইনজীবী তাকে জেরা করছে। ওটাই তো সমস্যা। দেখো, আমার কোনো প্রতিভা নেই এবং তারা
অনেক আগেই তা বুঝে ফেলেছে। আমি কেবল একজন সাধারণ কারিগর এবং আমাকেও সেই ধরনের কাজই দেওয়া হয়। মানে সম্পাদকেরা প্রতিভার মূল্যায়ন করতে জানে না, হ্যাঁ? সেটা জানি না, তবে তারা প্রতিভাহীনতা চমৎকারভাবে বুঝতে পারে। গর্ডন একগুচ্ছ ধোঁয়া ছেড়ে ভ্রু কুঁচকাল। কিছুক্ষণ পরে বলল, তুমি কি ওদের ঠিকঠাক সুযোগ দাও? হ্যাঁ, আমি তোমার কিছু কাজ দেখিয়েছি, একদম কাঠখোট্টা, জানো। একটু মজার কিছু চেষ্টা করো না কেন? একটু দুষ্টুমি মেশানো, প্রাণবন্ত কিছু, বুঝতে পারছো তো? লম্বা পায়ের মডেল, হাই হিল পরা, একটু আকর্ষণীয়, সজীব কিছু দাও, দেখবে সেটাই বাজারে চলবে। তুমি হোল্ড মি আপের ছবির কথা বলছো, তাই তো? কিন্তু তুমি ভুল করছো। যে কোনো বোকাই উল্টো করে শ্যাম্পেনের বোতলের মুখে একটা ফরাসি জুতো এঁকে দিতে পারে। নিশ্চয়ই বন্ধু, কিন্তু এমন বোকারাই জানে আসলে কি বিক্রি হয়। অনেক বোকাই সেটা জানে। এলটন বলল, কিন্তু সঙ্গে সঙ্গে অনুতপ্ত হলো, কারণ গর্ডন মোটেই মিশুক মানুষ ছিল না। তার মুখের অভিব্যক্তি দেখে মনে হচ্ছিল সে কথাটিকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে নিয়েছে। ফলে তারা দুজন নীরবে হাঁটতে লাগল। কিছুক্ষণ পরে তাদের পথ নিয়ে গেল শৈবালের আবৃত পাথরের কিনারায়। সেখানে এক স্তূপ ভর্তি ভেজা শৈবালের নিচ থেকে বিশাল এক সবুজ কাঁকড়া বেরিয়ে এলো এবং তাদের দিকে তার আঁকড়ে ধরা নখ উঁচিয়ে একটা আক্রমণাত্মক ভঙ্গি করল। গর্ডন কিছুক্ষণ দাঁড়িয়ে অবাক হয়ে সেটিকে দেখতে লাগল। তারপর ছাতা দিয়ে একটু খোঁচা দিতে দিতে ভাবতে লাগলো এটা খাওয়ার উপযুক্ত হবে কিনা। কাঁকড়াটি যেন তার সন্দেহজনক পরিকল্পনা বুঝতে পেরে হঠাৎ দৌড়ে পালালো এবং পাথরের ফাঁক দিয়ে একটি গভীর পুকুরে ঝাঁপিয়ে পড়ল। গর্ডন সেটির পিছনে দৌড়ালো পিছল পাথরের ওপর হোঁচট খেতে খেতে। পুকুরের কিনারায় এসে সে ঝুঁকে পড়ে ছাতা দিয়ে জলজ শৈবালের ভেতরে খোঁচাখুঁচি করতে লাগলো। সে এতটাই ঝোঁকের মধ্যে ছিল যে পিছলে যাওয়ার সম্ভাবনার কথা তার মাথাতেই এলো না। পরিণাম হলো চূড়ান্ত বিপর্যয়। হঠাৎ তার এক পা পিছলে সামনের দিকে চলে গেল। ভারসাম্য ফেরানোর চেষ্টা করতেই অপর পাটিও পিছলে গেল। মুহূর্তের মধ্যে সে উন্মত্তভাবে হাত পা ছুঁড়ে পা টিকিয়ে রাখার চেষ্টা করল, যেন এক প্রকার জল কাদায় নাচছে। তারপর হঠাৎ আকাশ বাতাস কাঁপিয়ে চিৎকার করে উঠল। ছাতাটি আকাশে উড়ে গিয়ে দূরে পড়ল আর মিস্টার সলোমন গর্ডন একেবারে পুকুরের গভীরে সশব্দে পড়ে গেল। কাঁকড়াটি এর প্রতিক্রিয়ায় কি করেছিল জানি না, কিন্তু মিস্টার গর্ডন কি ভেবেছিলেন তা প্রকাশযোগ্য নয়। তবে যখন তিনি আধুনিক যুগের এক জলপরীর মতো উঠে এলেন, তখন তার মুখ থেকে এমন সব শব্দ বের হলো যা এলটনকে হাসির চূড়ান্ত সীমায় নিয়ে গেল। শেষ পর্যন্ত ওভারকোটটা সঙ্গে এনেছো, ভালোই হয়েছে। এলটন কৌতুক করে বলল, হাসি চেপে রাখতে চেষ্টা করে। গর্ডন কোনো উত্তর দিল না, তবে সে ভিজে হাত দুটো বাড়িয়ে ওভারকোটের দিকে এগিয়ে গেল। এলটন দ্রুত তাকে ওভারকোট পরিয়ে দিল এবং বোতাম লাগিয়ে দিল। এরপর সে ছাতাটি উদ্ধার করতে ছুটে গেল। তারপর ছাতা দিয়ে পুকুরে ভেসে যাওয়া হ্যাটটি টেনে তুলতে লাগল। বিগত কয়েক মিনিটে তাদের সমীকরণের মধ্যে ঘটে যাওয়া পরিবর্তনটি বেশ বিস্ময়কর ছিল। দুই ব্যক্তির অবস্থান সম্পূর্ণ বিপরীত হয়ে গিয়েছিল। এলটন তার পুরনো ও মলিন পোশাক সত্ত্বেও স্বচ্ছন্দভাবে হাঁটছিল, যেখানে তার সঙ্গী গর্ডন ছোট ছোট শোচনীয় পদক্ষেপে কাঁপতে কাঁপতে পাশে চলছিল। সে তার ওভারকোটের গভীরে নিজেকে গুটিয়ে নিয়েছিল।
যেন এক ভীত সন্ত্রস্ত শামুক খোলের মধ্যে সিঁধিয়ে যাচ্ছে। তার গাল ফুলে উঠেছিল, আর সে তার কাঁপতে থাকা দাঁতের মাঝ থেকে পুরো বিশ্বকে অভিশাপ দিচ্ছিল। তারা কিছুক্ষণ দ্রুত গতিতে জেটির ঢালের দিকে হাঁটল, বিনা বাক্যালাপে। তারপর হঠাৎ এলটন জিজ্ঞেস করল, তুমি এখন কি করবে গর্ডন? এভাবে তো আর ভ্রমণ করা সম্ভব নয়। তুমি আমাকে বদলানোর জন্য কিছু কাপড় দিতে পারবে? এলটন চিন্তায় পড়ল। তার কাছে আরেকটি স্যুট ছিল, তার সেরা স্যুট। তা সে খুব যত্ন সহকারে রেখেছিল, যাতে কোনো দরকারি মিটিংয়ে ভালো দেখায় তাকে। সে গর্ডনের দিকে তাকালো এবং মনে হলো তার যত্নে সেই স্যুটের অবস্থা যেন আর ভালো থাকবে না। কিন্তু গর্ডনকে ভিজে কাপড়ে ঘোরাফেরা করতেও দেওয়া যাবে না। আমার একটা বাড়তি স্যুট আছে, হয়তো তোমার মানের মতো নয়, আর মাপসই নাও হতে পারে, তবে ঘন্টা দুয়েকের জন্য কাজ চালিয়ে নিতে পারবে নিশ্চয়ই। ফালতু কথা, অন্তত শুকনো থাকবে। তোমার ঘর কদ্দূর? মাছের দাম কত? 100 টাকা। আরে বাবা একটু কম করো। কম কি করো? আরে সকাল সকাল এসছি, এত ভোরে মাছের এত দাম হয় নাকি? না, নিবেন না। আরে ভাই একটু কম করে দেখো। হবে না, এত কম হবে না। আপনি মাছ কিনতে হবে। আসুন। এলটনের থাকার জায়গা ছিল পুরনো শহরের এক কোণে, একটি পুরনো ইট পাথরের ছোট বাড়িতে। সেখানে পৌঁছানোর জন্য কোনো ঘন্টা বাজানোর প্রয়োজন ছিল না, শুধু দরজাটা একটু ঠেলেই ঢুকতে হতো। ছোট্ট একটি ঘর পেরিয়ে যেতে হতো, যা দেখতে একটা সংকীর্ণ আলমারির মতো লাগত, এবং তারপর সরু খাড়া সিঁড়ি বেয়ে উপরে উঠতে হতো। এইভাবেই তারা পৌঁছল একটি ছোট শোবার ও বসার ঘরে। মানে আসলে এটি একটি শোবার ঘর ছিল, তবে বিছানায় বসলে সেটি বসার ঘর হিসেবেও ব্যবহার করা যেত। গর্ডন গাল ফুলিয়ে চারপাশে তাকিয়ে অসন্তুষ্ট মুখে বলল, বলছি একটু গরম জল আনতে বলবে বন্ধু। এলটন উচ্চস্বরে হেসে উঠল। কি হলো কি? ঘন্টা বাজিয়ে বলবো? ঘন্টা কোথায়? তোমার কাপড়ই একমাত্র জিনিস যা নিংড়ানো হতে পারে। ঠিক আছে, তবে গৃহপরিচারিকাকে ডাকো। প্রিয় বন্ধু, এখানে আমরা গৃহপরিচারিকা রাখি না, শুধু বাড়ির মালকিন আছেন। তবে তিনি এতটাই মোটা যে সিঁড়ি বেয়ে উঠতে পারেন না, আর তাছাড়া তার একটা পাখোড়া। আমি নিজেই আমার ঘরের দেখাশোনা করি। তুমি শুধু নিজেকে ভালো করে মুছে নাও, তাহলেই ঠিক থাকবে। গর্ডন করুণভাবে দীর্ঘশ্বাস ফেলল এবং অনিচ্ছা সত্ত্বেও ওভারকোটের ভেতর থেকে বেরিয়ে এলো। আর এলটন তার ড্রায়ারের ভেতর থেকে স্যুট ও অন্যান্য কাপড় বের করল। গর্ডন একজোড়া অন্তর্বাস ধরে বিরক্ত মুখে বলল, এগুলো এত স্পষ্টভাবে চিহ্নিত করার দরকার ছিল না। কেউ চুরি করতে চাইলেও নেবে না। গর্ডন যে কাপড়গুলো খুলছিল তার তুলনায় এগুলো ছিল বেশ সাধারণ, তবে একদিক থেকে ভাবলে এগুলো অনেক ভালো ছিল, কারণ এগুলো শুকনো। কাপড়গুলো মোটামুটি মানানসই হলো, যদিও তাদের শারীরিক গঠনের মধ্যে যথেষ্ট পার্থক্য ছিল। গর্ডন একসময় রোগা ছিল, পরে মোটা হয়েছে, আর এলটন ছিল চওড়া গড়নের, পরে রোগা হয়েছে। ফলে তাদের শারীরিক গড়ন প্রায় একই পরিসরে এসে দাঁড়িয়েছিল। এলটন লক্ষ্য করল কিভাবে গর্ডন তার নিজের পকেট থেকে বিভিন্ন জিনিস সাবধানে নতুন পোশাকের পকেটে সরিয়ে নিচ্ছে, যেন কেউ দেখতে না পায়। টাকার শব্দ শুনল সে, দেখল বিলাসবহুল সোনার ঘড়ি ও ভারী চেন নতুন কোটে স্থানান্তরিত হচ্ছে।
এবং সবচেয়ে বেশি আগ্রহের বিষয় ছিল চামড়ার একটি বড় ওয়ালেট, যা ভিজে কোটের বুক পকেট থেকে বের করা হলো। গর্ডন নিজেই সেটি গভীরভাবে পর্যবেক্ষণ করল এবং খুলে ভেতরে কি আছে তা একবার দেখে নিল। ভাগ্য ভালো এটা সাধারণ পকেট বইই ছিল না, তা না হলে রসিদ ভিজে যেত আর সঙ্গে কয়েকটি জিনিসও নষ্ট হতো। আর রসিদের কথা যখন বলছি, টম, আমি কি এখনই সেটা দিয়ে দেবো? যদি চাও দিতে পারো, কিন্তু আমি তো বলেছি আমার কাছে টাকা নেই। আরে সোনা আমার। গর্ডন বিড়বিড় করল এবং ওয়ালেটটি তার অর্থাৎ এলটনের কোটের পকেটে ঢুকিয়ে দিল। কিছুক্ষণ পরে তারা অন্ধকার নেমে আসা রাস্তায় বেরিয়ে এলো। এলটন জিজ্ঞেস করল, তুমি আজ রাতে শহরে ফিরবে গর্ডন? কিভাবে ফিরবো? হ্যাঁ, আমি তো আমার কাপড় ছাড়া যেতে পারছি না। না না, আমি ব্রড স্টেয়ার্স যাব। আমার এক ক্লায়েন্ট সেখানে বোর্ডিং হাউস চালায়, ওর ওখানে রাত কাটাতে হবে। আর তুমি যদি আমার কাপড় পরিষ্কার করে শুকিয়ে দিতে পারো, তাহলে কাল এসে নিয়ে যাব। এই পরিকল্পনা চূড়ান্ত হওয়ার পর গর্ডনের প্রস্তাবে তারা সামনের এক রেস্টুরেন্টে চায়ের জন্য গেল। এরপর গর্ডনের আরেকটি পরামর্শে তারা খাদের পথ ধরে ব্রড স্টেয়ার্সের দিকে হাঁটতে শুরু করলো। তুমি বরং আমার সঙ্গে ব্রড স্টেয়ার্স পর্যন্ত হাঁটো, আমি তোমার ফেরার ট্রেনের ভাড়াটা দিয়ে দেবো। এলটন রাজি হলো, তবে গর্ডনের সঙ্গ পাওয়ার ইচ্ছায় নয়, বরং তার কাছ থেকে টাকা পাওয়ার আশায়। সে বিষয়টি সঙ্গে সঙ্গে তুলল না। গর্ডনকে সে গভীরভাবে ঘৃণা করত, তবুও আলাপচারিতা চালিয়ে যাওয়ার চেষ্টা করল। তবে তা সহজ ছিল না। গর্ডন এমন একজন ব্যক্তি যার মন সবসময় শুধু টাকা অর্জনের চিন্তায় মগ্ন থাকে। শিল্পের প্রতি তার রুচি আগেই প্রকাশ পেয়েছিল, আর তার অন্যান্য শখও একই রকম তুচ্ছ ও ভোগবাদী ছিল। তার দৃষ্টিসীমা কেবল অর্থের মধ্যেই আবদ্ধ। অবশেষে কিছু দূর যাওয়ার পর এলটন বলল, শোনো গর্ডন, আমি কি এই কিস্তির জন্য একটু সময় বেশি পেতে পারি? তুমি ক্রমাগত মূল পরিমাণ বাড়িয়ে দিচ্ছ, এইটা কিন্তু ঠিক হচ্ছে না। এটা তো তোমার দোষ না, যদি সময় মতো শোধ করতে তাহলে তো এমন হতো না, তাই না? কিন্তু তুমি একবার ভাবো আমি কি পরিমাণ টাকা দিচ্ছি। আমি তোমার কাছ থেকে 50 পাউন্ড ধার নিয়েছিলাম, আর এখন প্রতি বছর 80 পাউন্ড কিস্তি হিসাবে দিচ্ছি, সঙ্গে বিমার টাকাটাও। বছরে মোট প্রায় 100 পাউন্ড, যা আমার উপার্জনের প্রায় অর্ধেক। তুমি যদি আরও বাড়াও তাহলে আমার খাওয়া পড়ার টাকাটাই তো থাকবে না, আর তার মানে তোমার পাওনাটাও আমি শোধ করতে পারবো না। তুমি এমন ভাবে না দেওয়ার কথা বলছো যেন তুমি সেই প্রতিশ্রুতি পত্রের কথা ভুলেই গেছো। এলটন নিজের দাঁতে দাঁত চেপে ধরল। তার মেজাজ দ্রুত বেড়ে চলেছে, কিন্তু সে নিজেকে সংযত করল। ভুলে যেতাম যদি আমার স্মৃতিশক্তি খুব দুর্বল হতো, কিন্তু তোমার দেওয়া অসংখ্য টাকা দেওয়ার পর সেটা কি আর সম্ভব? সেগুলোর প্রয়োজন ছিল টম। আমি আমার জীবনে এত উদাসীন মানুষ দেখিনি যে নিজের প্রতিশ্রুতি পালনে এত ঢিলে ঢালা। এতে এলটন পুরোপুরি মেজাজ হারিয়ে ফেলল। মিথ্যা! সে চিৎকার করে বলল, আর তুমি? হ্যাঁ, তুমি একটা অভিশপ্ত নোংরা রক্তচোষা কীট! গর্ডন হঠাৎ থেমে গেল। শুনে রাখো বন্ধু, এই ধরনের কথা আর একটিও বলবে না, আর যদি একবার এই অবদ্ধতা দেখাও আমি তোমাকে ভালো মতো শায়েস্তা করব। তুমি তাই করবে, তাই তো? তা করো। এখন তো তোমায় কিছুই তোমাকে আটকাচ্ছে না, কিন্তু আমি জানি শুধু সুদ নেওয়ার তোমার দ্বারা হবে, মারামারি নয়। আরো একবার অপমান করো, দেখবে কি হয়। ঠিক আছে, আমি আনন্দের সঙ্গে তোমাকে জানাচ্ছি যে তুমি একজন নির্লজ্জ লোভী পোকা।
এটা শুনে কেমন লাগছে? হ্যাঁ, গর্ডন তার ওভারকোট আর ছাতা রাস্তার পাশে ঘাসের উপর ছুঁড়ে ফেলল এবং এলটনের গালে সপাটে একটা থাপ্পড় মারল। প্রতিক্রিয়ার সঙ্গে সঙ্গেই এলো একটি তীব্র মুষ্টি সরাসরি গর্ডনের উঁচু নাকের মাঝ বরাবর আঘাত করল। যুদ্ধ এইভাবেই শুরু হলো। একদিকে ছিল জমে থাকা ঘৃণা আর অন্যদিকে তীব্র শারীরিক যন্ত্রণা। মারামারিতে যতটুকু কৌশল ছিল তা ছিল এলটনের দিকেই। তবুও সে তার ভারী সুগঠিত এবং উত্তেজিত প্রতিপক্ষের সামনে টিকতে পারল না। নিজের ক্ষতির তোয়াক্কা না করেই ক্ষিপ্ত গর্ডন তার উপর ঝাঁপিয়ে পড়ল এবং আক্রমণের তীব্রতায় তাকে এক টানে পিছনে ঠেলে ছোট সবুজ প্রান্তরের উপরে নিয়ে গেল। হঠাৎ এলটন, যে দিনের আলোর মতো এই জায়গাটি চিনত, আতঙ্কিত স্বরে চিৎকার করল। সাবধান গর্ডন, ফিরে যাও, ফিরে যাও বোকা, ফিরে যাও। কিন্তু গর্ডন ক্রোধে অন্ধ হয়ে গেছিল। এলটনের সাবধান বার্তাকে পালানোর কৌশল ভেবে তাকে আরো জোরে চেপে ধরল। এলটনের লড়াইয়ের ইচ্ছা মুহূর্তেই মরে গেল এক চরম ভয়ের কারণে। সে আবারও সতর্ক করে চিৎকার করল, কিন্তু যখন গর্ডন উদ্ভ্রান্তের মতো তাকে আঘাত করতেই থাকলো, তখন একমাত্র সম্ভাব্য সমাধান সে নিল। সে মাটিতে পড়ে গেল আর তারপর চোখের পলকে বিপর্যয় ঘটে গেল। নিজের গতির কারণে গর্ডন এলটনের শরীরের উপর হোঁচট খেয়ে সামনে এগিয়ে গেল। কয়েক পা দুলে উঠল, তারপর পড়ে গেল। এলটন শুনতে পেল এক চাপা গোঙানি, যা দ্রুত মিলিয়ে গেল, আর তার সঙ্গে মাটি আর পাথর খসে পড়ার শব্দ মিশে গেল। সে দ্রুত উঠে দাঁড়ালো, তারপর চারপাশে তাকিয়ে দেখল সে একা। কিছুক্ষণ সে হতভম্ব হয়ে রইল এই ভয়ানক ঘটনার আকস্মিকতায়। ধীরে ধীরে ভয়ে সে খাদের অদৃশ্য প্রান্তের দিকে এগিয়ে গেল এবং কান পেতে শুনল, কিন্তু কোনো শব্দ এলো না। শুধু দূর থেকে ভেঙে পড়া ঢেউয়ের গুঞ্জন আর এক অদৃশ্য সামুদ্রিক পাখির চিৎকার। দেখে লাভ নেই, যত কাছেই থাকুক না কেন সে এখনো খাদের কিনারাটি আলাদা করে দেখতে পাচ্ছে না। হঠাৎ সে খেয়াল করল একটি সংকীর্ণ পথ আছে যা খাদ থেকে সৈকতের দিকে নেমে গেছে। দ্রুত সে সবুজ ঘাস পেরিয়ে গেল। গর্ডনের ওভারকোট আর ছাতা সেখান থেকে তুলল, তারপর সোজা সেই পথে নেমে গেল। নিচে পৌঁছে সে ডান দিকে বাঁক নিল, দ্রুত বালির উপর হাঁটতে লাগলো এবং খাদের পাদদেশের অন্ধকারে তাকিয়ে দেখার চেষ্টা করল। একসময় কালো আকাশের বিপরীতে আবছা এক ছায়া ফুটে উঠল, একটা ছোট খাদের আকৃতি, যেখানে সে আর গর্ডন দাঁড়িয়েছিল। এবং প্রায় একই সময়ে বালির উপর ছড়িয়ে থাকা ধবধবে সাদা পাথরের মাঝে একটি গাঢ় ছায়া স্পষ্ট হলো। কাছে আসতেই সেটি আকার ধারণ করল। একটি বিকৃত শরীর, হাত পা এলোমেলোভাবে ছড়িয়ে পড়ে আছে আর মাথাটি অদ্ভুতভাবে বাঁকানো। এলটন সামনে এগিয়ে গিয়ে কাঁপতে কাঁপতে মৃতদেহটির নাম ধরে ডাকল। দেহটি উপুড় হয়ে পড়েছিল, আর তাকে উল্টে দেওয়ার সাহস হলো না। কিন্তু যে মানুষটিকে সে এতটা ঘৃণা করত, সে যে মৃত তাতে তার বিন্দুমাত্র সন্দেহ রইল না। সে দাঁড়িয়ে রইল, গড়িয়ে পড়া চক ও মাটির স্তূপের মাঝে, নিচে নিথর বিকৃত দেহটির দিকে তাকিয়ে কিং কর্তব্য বিমূঢ় হয়ে ভাবতে লাগলো, সে এখন কি করবে? কাকে সে সাহায্য চাইতে যাবে? কিন্তু তার মনে এলো আরেকটি প্রশ্ন, এই দেহটি এখানে এলো কিভাবে? আর যখন তাকে এই প্রশ্ন করা হবে, সে কি উত্তর দেবে?
এই মুহূর্তে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনার চেয়েও বড় আরেকটি ভয় তার মনে জায়গা করে নিল। ভবিষ্যতে যা হতে পারে তার। 1 মিনিট পর এক আতঙ্কিত মানুষ ছায়ার মতো সতর্কভাবে সেই সংকীর্ণ পথ বেয়ে উঠে গেল এবং মার্গেটের দিকে রওনা দিল। সেই রাতে এলটনের চোখে ঘুম প্রায় ছিলই না। তার ঘরে থাকা মৃত মানুষের ভেজা পোশাকগুলো তাকে সারা রাত তাড়া করে বেড়াল। অন্ধকারে ভেজা কাপড়ের পচা গন্ধ তাকে বারবার মনে করিয়ে দিল তার উপস্থিতির কথা। আর যখনই সে একটু ঘুমিয়ে পড়ত, চমকে উঠে আতঙ্কিতভাবে মোমবাতি জ্বালাত, শুধু আবিষ্কার করতে যে তার সামনে সেই স্যাঁতসেঁতে পোশাকগুলোই শুধু রয়েছে। সকালে সে বেরিয়ে পড়ল, কিন্তু যাওয়ার আগে গর্ডনের ভেজা পোশাক, জুতো, ওভারকোট, ছাতা সব তার ট্রাঙ্কে লুকিয়ে রাখল, যেন তার গোপনীয়তা অক্ষুণ্ণ থাকে। এবং তারপর সে সৈকতের দিকে হাঁটতে শুরু করল। সে নিজেও জানত না কেন, কিন্তু সে জানত তাকে সেখানে যেতেই হবে। এলটন জেটির দিকে নেমে পূর্ব দিকের মসৃণ বালুর উপর দিয়ে হাঁটতে লাগল। খাড়া পাহাড়ের পাদদেশ থেকে শুরু করে দূরের ঢেউয়ের রেখা পর্যন্ত তার চোখ ভয়ের সঙ্গে ঘুরে বেড়াল এবং সে পূর্ব দিকে চলতেই থাকল। সেই জায়গার দিকে ক্রমাগত এগিয়ে যেতে যেতে যার কথা ভেবেই তার মধ্যে ভয় সঞ্চার হচ্ছিল। শহরকে পিছনে ফেলার সঙ্গে সঙ্গে সৈকতে থাকা 2-1 পথচারীকেও পিছনে ফেলে এলো সে। আর যখন ফর্নেস পয়েন্ট পেরিয়ে গেল, তখন শেষ পথচারীরও দৃষ্টির বাইরে চলে গেল সে। আধ ঘন্টার মধ্যেই ভয়ঙ্কর হেডল্যান্ড তার সামনে প্রকাশ পেল, হোয়াইটনেসের ওপারে। এই নির্জন সৈকতে সে কাউকেই দেখতে পেল না। যদিও 1-2 ভাসমান কাঠের টুকরো বা সাগর শৈবালের স্তূপ দেখে চমকে উঠেছিল, তবুও যে ভয়ানক জিনিসের সন্ধানে সে এসেছে সেটি এখনো চোখে পড়েনি। সে ধীরে ধীরে পাহাড়ের দিকে এগোলো। ভাবতে লাগলো, হয়তো দেহটি সমুদ্রের স্রোতে ভেসে গেছে, বা হয়তো পরের উপসাগরে পাওয়া যাবে। তারপর পাহাড়ের বাঁক ঘুরতেই সে গুহার প্রবেশদ্বার দেখতে পেল। একটি কালো গহ্বর পাহাড়ের ঠিক পাদদেশে। কালো প্রবেশদ্বারটা যেন তাকে টানছিল। ধাপে ধাপে সে এগিয়ে গেল, যতক্ষণ না সে গুহার দোড় গোড়ায় এসে দাঁড়াল। এটি এক রহস্যময় স্থান, শীতল এবং স্যাঁতসেঁতে। তার আর্দ্র দেওয়াল ও ছাদ সবুজ, বেগুনি আর কালো রঙের শৈবাল ও শৈবালজাত পদার্থে ঢাকা। একসময় এলটন শুনেছিল এটি চোরা চালানকারীদের লুকোনোর জায়গা ছিল, এবং তখন এটি একটি ভূগর্ভস্থ পথের সঙ্গে সংযুক্ত ছিল। পুরনো চোরাচালানকারীদের পর্যবেক্ষণ গর্ত এখনও ছিল সেখানে। এমনকি সেখানকার পুরনো ধাপে ওঠার পথের কিছু অংশ এখনও দৃশ্যমান ছিল, যা বেয়ে ওঠা একেবারে অসম্ভব নয়। শেষবার এখানে আসার সময় এলটন সেই পর্যবেক্ষণ প্ল্যাটফর্মে উঠেছিল এবং গোপন ফাঁক দিয়ে বাইরে তাকিয়েছিল। এখন সে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুহার অন্ধকারে তাকিয়ে দেখার চেষ্টা করল সমুদ্র কি কি জিনিস ভাসিয়ে এনেছে। প্রথমে সে কিছুই দেখতে পেল না, শুধু গুহার প্রবেশপথের কাছের মসৃণ বালুর স্তর। পরে অন্ধকারের সঙ্গে চোখ অভ্যস্ত হয়ে গেলে সে মেঝেতে সাগর শৈবালের বিশাল স্তূপের ছায়া দেখতে পেল। অজান্তেই সে এগিয়ে গেল। চোখ সেই স্তূপের উপর স্থির হয়ে রইল, আর গুহার আলো যত কমতে থাকল তত স্পষ্ট হয়ে উঠল দৃশ্যপট।
মসৃণ বালুর জায়গায় এবার তার পা পড়ল শৈবালের উপর। গুহার নিস্তব্ধতায় সে এবার স্পষ্ট শুনতে পেল ছোট ছোট বালির পোকার লাফানোর আওয়াজ। তখনই সে দেখল শৈবালের স্তূপের মাঝখান থেকে বেরিয়ে আছে একটি বুট, তার নিজের বুট। সে এক মুহূর্তের জন্য শ্বাস বন্ধ করে তাকিয়ে থাকল। সে ঠিক এটিই আশা করেছিল, কিন্তু তবুও এটি দেখতে পেয়ে যেন তার হৃৎস্পন্দন থেমে গেল। সে তখনও স্থির দাঁড়িয়ে আতঙ্কের সঙ্গে সেই বুটের দিকে তাকিয়ে আছে। হঠাৎ একজন মহিলার কণ্ঠস্বর তার কানের কাছে এসে বাজল। সে চমকে উঠল। প্রথমে মনে হলো পালিয়ে যাবে, কিন্তু এক মুহূর্তের মধ্যে বুঝল তার সম্পূর্ণ পাগলামি হবে। এরপর শিশুর খিলখিল হাসির শব্দ ভেসে এলো। সে শঙ্কিত দৃষ্টিতে গুহার মুখের দিকে তাকালো। মনে মনে আশঙ্কা করতে লাগলো, কেউ ঢুকে পড়লে তাকে যদি এই অবস্থায় দেখে ফেলে। তার হঠাৎ মনে পড়ল গোপন ফাঁক আর প্ল্যাটফর্মের কথা, যেগুলো গুহার প্রবেশপথ থেকে দেখা সম্ভব নয়। দ্রুত শৈবালের স্তূপ পার হয়ে সে সেই ধ্বংসপ্রাপ্ত ধাপে উঠতে লাগলো এবং প্ল্যাটফর্মে পৌঁছালো। ঠিক তখনই গুহার দেয়ালে প্রতিধ্বনিত হয়ে কণ্ঠস্বর বাজতে লাগলো, এলটন স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু সেই নারী জানত না সে কতটা সত্য কথা বলছে। এখানে সত্যিই ঠান্ডা, আর শৈবালের নিচে পড়ে আছে সেই ভয়ঙ্কর জিনিস। সে নিজেও আলো আর মুক্তির জন্য ব্যাকুল হয়ে উঠল, কিন্তু এখনই বেরোনো সম্ভব নয়। সে গোপন সুড়ঙ্গ দিয়ে উপসাগরের দিকে তাকালো, আর তার হৃদয় যেন তলিয়ে গেল। সৈকতে কিছু পর্যটক এসে বসেছে। এক ব্যক্তি দুটো চেয়ার নিয়ে এগিয়ে এলো। তার জন্য পথ বন্ধ হয়ে গেল। সে প্ল্যাটফর্মে ফিরে গিয়ে অপেক্ষা করতে লাগলো। আবারও ভাবতে লাগলো সেই মৃতদেহের কথা। কতক্ষণ এটি লুকিয়ে থাকবে? আর যখন পাওয়া যাবে তখন কি হবে? কেউ কি তাকে এর সঙ্গে সংযুক্ত করতে পারে? তখনই তার মনে পড়ল সেই রসিদ। ওটাতে তার নামের উল্লেখ ছিল, আর ছিল এক ঋণের কথা। যদি কেউ ওটি খুঁজে পায়, ওটি সরাতে হবে। সে গুহার বাইরে উঁকি দিল, নিশ্চিত করল যে কেউ সেখানে নেই। তারপর দ্রুত নামল। শৈবালের স্তূপের কাছে গিয়ে হাত বাড়িয়ে সেই ভেজা কর্দমাক্ত মানি ব্যাগটি বের করল। ঠিক তখনই তার চোখ আটকে গেল। একজন জেলে হেঁটে যাচ্ছে, আর তার পিছু পিছু একটি কুকুর আসছে। কুকুরটি হঠাৎ থেমে গেল, গুহার দিকে তাকিয়ে শুঁকতে লাগলো। এলটনের সারা শরীর শিউরে উঠল, কিন্তু ঠিক তখনই জেলে গর্জন করে কুকুরটিকে ডেকে নিল। এলটন নিঃশ্বাস ফেলল। ঠান্ডা ঘামে ভিজে গেল তার শরীর। সে ধীরে ধীরে প্ল্যাটফর্মে ফিরে এলো। এখন একটাই উপায়, মৃতদেহটিকে শনাক্ত করা যাবে না, এবং সে নিজেই
মৃত হয়ে যাবে, নতুন পরিচয়ে বেরিয়ে যাবে এই গুহা থেকে। সে পকেটের ভেতর মানিব্যাগটা চেপে ধরল। থমাস এলটন মারা গেছে, আর যে মানুষটি বাইরে যাচ্ছে সে হবে এক নতুন মানুষ, এক অজানা পরিচয়ে এক মুক্ত মানুষ। মৃতদেহটি টমাস এলটন নামের একজন ব্যক্তির। এটি শনাক্ত করা হয়েছিল পোশাকের নাম, চিহ্ন, ভিজিটিং কার্ড এবং পকেটে পাওয়া দুটি চিঠির মাধ্যমে। চিঠিগুলোর ঠিকানা থেকে জানা যায় যে এলটন মার্গেটে অবস্থান করছিলেন। সেই ঠিকানায় গিয়ে অনুসন্ধান করা হলে বাড়িওয়ালা এক বৃদ্ধা জানান যে তিনি 4 দিন ধরে নিখোঁজ। বৃদ্ধাকে মর্গে নিয়ে গেলে তিনি সঙ্গে সঙ্গে দেহটি তার ভাড়াটে হিসেবে চিহ্নিত করেন। এখন কেবল এটিই জানা বাকি ছিল যে মৃতদেহটি গুহার ভেতর কিভাবে গেল। তবে সেটা খুব একটা কঠিন বিষয় বলে মনে হয়নি, কারণ মৃতদেহটির ঘাড় প্রচণ্ড আঘাতে ভেঙে গিয়েছিল, যা প্রায় তার পুরো মুখটাই ধ্বংস করে দিয়েছিল। পাশাপাশি গুহার কাছাকাছি একটি খাড়া পাহাড়ের চূড়ার কিছু অংশ ভেঙে পড়ার স্পষ্ট প্রমাণ পাওয়া গিয়েছে। তাই মনে করা হচ্ছে এলটন ওই উঁচু পাহাড়ের চূড়া থেকে প্রায় 150 ফুট নিচে সৈকতে পড়ে গিয়েছিলেন। এখন এইসব প্রমাণ দেখে মনে হয় না মৃত্যুর কারণ নিয়ে কোনো সন্দেহ থাকার কথা। আমি মনে করি ডাক্তার জার্ভিস, আপনিও তো একমত? নিশ্চয়ই, আমি বললাম একটি ভাঙা ঘাড় তো আর জীবনের আয়ু খুব একটা বাড়িয়ে দেয় না। ঠিক তাই। স্টকার সম্মত হলেন। কিন্তু আমাদের স্থানীয় তদন্ত কর্মকর্তা কোনো কিছু অনুমান করে নিতে রাজি নন। তিনি একেবারে ডক্টর থর্নডাইকের মতোই বিশ্বাস করেন যে যদি ময়না তদন্ত না হয় তবে সঠিক তদন্তও সম্ভব নয়। তাই তিনি ময়না তদন্তের নির্দেশ দিলেন। যদিও আমার কাছে এটি একেবারেই অপ্রয়োজনীয় মনে হয়েছিল, এবং আমি মনে করি আপনিও আমার সঙ্গে একমত হবেন। কি ডক্টর থর্নডাইক? কিন্তু থর্নডাইক মাথা নাড়ল। একেবারেই না, বলল সে। উদাহরণস্বরূপ একটি মাদকাসক্ত বা বিষ প্রয়োগ করা ব্যক্তিকে পাহাড় থেকে ফেলে দেওয়া স্বাভাবিক অবস্থায় থাকা একজন ব্যক্তিকে ফেলে দেওয়ার তুলনায় সহজ। দুর্ঘটনার চেহারা দেওয়াটা অনেক সময় আসলে একটা খুনের কৌশলকে ঢেকে ফেলতে পারে। আপনার কথাও ঠিক, বললেন স্টকার। এবং সম্ভবত তদন্ত কর্মকর্তারাও সেটাই ভেবেছিলেন। যাই হোক, ময়না তদন্ত করা হলো এবং ফলাফল বেশ অদ্ভুত। মৃতদেহের বুকে একটি ছোট রক্তনালী পাওয়া যায়, যা ফেটে গিয়েছিল। এখন যেহেতু এটি জীবিত অবস্থায় ফেটেছিল, মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া কঠিন হয়ে পড়ে। চিকিৎসক নিশ্চিত হতে পারেননি এলটন কি পাহাড় থেকে পড়ার কারণে রক্তনালী ফেটে গিয়েছিল, নাকি রক্তনালী ফেটে যাওয়ার কারণে সে পড়ে গিয়েছিল। তবে আমাদের কাছে এই ব্যাপারটি বিশেষ গুরুত্বপূর্ণ নয়। আমাদের যা জানা দরকার তা হলো মাত্র 5 বছর আগে যে ব্যক্তিকে স্বাস্থ্যবান বলে বীমা করা হয়েছিল, তার শরীরে এমন একটি গুরুতর সমস্যা কিভাবে দেখা দিল। আপনারা কি বীমার দাবি পরিশোধ করে দিয়েছেন? থর্নডাইক জিজ্ঞাসা করল। না, অবশ্যই না। আমরা সবসময় আপনার প্রতিবেদন পাওয়ার পরই টাকা পরিশোধ করি। তবে আরেকটি বিষয় রয়েছে যা বিলম্ব ঘটাচ্ছে। এলটন তার পলিসিটি গর্ডন নামে এক মহাজনের কাছে বন্ধক রেখেছিল এবং বীমার দাবিটি করেছে গর্ডনের এক কেরানি হায়ামস। কিন্তু সাধারণত গর্ডন নিজেই এইসব বিষয়ে উপস্থিত থাকত, এবং যেহেতু সে বেশ ধূর্ত প্রকৃতির, আমরা তার স্বাক্ষর ছাড়া কোনো অর্থ পরিশোধ করতে চাই না। সমস্যা হলো গর্ডন এখন বিদেশে, আর হায়ামস জানে না সে কোথায়। তাই যতক্ষণ পর্যন্ত হায়ামস গর্ডনের সঙ্গে যোগাযোগ করতে না পারে, আমরা অপেক্ষা করব।
স্টকার চলে যাওয়ার পর থর্নডাইক কাগজপত্রগুলো সাজিয়ে দেখতে লাগলো। মেডিকেল রিপোর্টটি খুবই বিস্তারিত এবং নিখুঁত। সে বলল। কিন্তু আমি বললাম, যে ব্যক্তি পাহাড় থেকে পড়েছে তার শারীরিক অবস্থার এত বিশদ বিবরণ দেওয়ার কেন জরুরি? রিপোর্টে কিছু অদ্ভুত তথ্য আছে। থর্নডাইক বলল। 5 বছর আগে এলটনের হৃৎপিণ্ড ছিল সুস্থ, দাঁত ছিল অক্ষত এবং তার তৃতীয় আঙুলের সংযোগ স্থানে বনি সংযুক্ত ছিল। অথচ এখন ময়নাতদন্তে আঙুলের এই বিকৃতি সম্পর্কে কোনো উল্লেখ নেই। আমি অবাক হলাম। একজন লোক কি 5 বছরে এতটা শারীরিক অবনতি ঘটাতে পারে? তাছাড়া যদি সে সত্যি ওই পাহাড় থেকে পড়ে গিয়ে মারা যায়, তবে মৃত্যু আগে হলো না পরে? আমি গভীরভাবে ভাবতে লাগলাম। এবং শেষ গুরুত্বপূর্ণ বিষয়, থর্নডাইক বলল, সবে তার মৃত্যু হয়েছে এবং সঙ্গে সঙ্গে কেউ একজন 500 পাউন্ড দাবি করছে। জার্ভিস, তুমি দেখছো এখানে 7টি অনুমান রয়েছে। কোনোটি অত্যন্ত চমকপ্রদ নয়, তবে একসাথে নিলে সেগুলো কিন্তু খুবই ইঙ্গিতপূর্ণ। তুমি মনে হচ্ছে মৃতদেহের পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করছো? হ্যাঁ, পরিচয় তো এখনো স্পষ্টভাবে প্রমাণিত হয়নি। তুমি পোশাক এবং ভিজিটিং কার্ডকে চূড়ান্ত প্রমাণ বলে মনে করো না? ওগুলো তো শরীরের অংশ নয়। অবশ্যই বদলি হয়ে যাওয়ার সম্ভাবনা কম, তবে তা অসম্ভব নয়। আর সেই বৃদ্ধা মহিলা? আমি ইঙ্গিত করলাম, কিন্তু সে আমাকে থামিয়ে দিল। প্রিয় জার্ভিস, তোমার কথায় আমি অবাক হচ্ছি। আমরাই তো দেখেছি কতবার এমন হয়েছে যে মহিলারা সম্পূর্ণ অপরিচিত মৃতদেহকে তাদের স্বামী, বাবা বা ভাই হিসেবে চিহ্নিত করেছেন। এই ধরনের ঘটনা প্রায় প্রতি বছরই ঘটে। এই বৃদ্ধ মহিলার ক্ষেত্রেও সে এমন একটি মৃতদেহ দেখেছে যার মুখ চেনার উপযোগী ছিল না, কিন্তু সেটি তার নিখোঁজ ভাড়াটিয়ার পোশাক পরিহিত ছিল। স্বাভাবিকভাবেই সে পোশাক দেখেই চিহ্নিত করেছে। সম্ভবত তাই। আমি একমত হলাম। তারপর বললাম, তুমি মনে হচ্ছে খুনের সম্ভাবনার দিকে ইঙ্গিত করছো? ঠিক। যদি তুমি এই 7টি বিষয় বিবেচনা করো, তাহলে দেখবে যে এগুলো একসাথে এমন কিছু অসঙ্গতি সৃষ্টি করছে যা উপেক্ষা করা যায় না। এই মামলার সম্পূর্ণ গুরুত্বই পরিচয়ের প্রশ্নের ওপর নির্ভর করছে। কারণ যদি এটি থমাস এলটনের মৃতদেহ না হয়, তবে এটি ইচ্ছাকৃতভাবে তার মৃতদেহ হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে। আর এই ইচ্ছাকৃত প্রস্তুতি স্পষ্টভাবে অন্য কোনো মৃতদেহের পরিচয় গোপন করার ইঙ্গিত দেয়। সে কিছুক্ষণ থেমে বলল, এই দলিলটি দেখো জার্ভিস, এটি দেখতে নিয়ম মাফিক এবং সঠিকভাবে স্ট্যাম্প মারা, কিন্তু আমার মনে হচ্ছে কাগজের পৃষ্ঠা কিছু কিছু জায়গায় পরিবর্তিত হয়েছে। যদি এটি আলোয় ধরে দেখা যায়, তবে কিছু অংশ তুলনামূলকভাবে বেশি স্বচ্ছ দেখা যায়। সে তার পকেট লেন্স দিয়ে দলিলটি বেশ কিছুক্ষণ পরীক্ষা করল। তারপর আমাকে লেন্স ও দলিল 2 দিয়ে বলল, এটি দেখে বলো জার্ভিস, তোমার কি মনে হয়? আমি কাগজটি মনোযোগ সহকারে পরীক্ষা করলাম। জানালার কাছে নিয়ে গিয়ে আরও ভালো আলোতে দেখার চেষ্টা করলাম। আমার কাছেও কিছু অংশ পরিবর্তিত বলে মনে হলো। আমরা কি পরিবর্তিত অংশগুলোর অবস্থান সম্পর্কে একমত? থর্নডাইক জিজ্ঞাসা করল। আমি মাত্র 3টি জায়গা দেখতে পাচ্ছি, আমি উত্তর দিলাম। 2টি নামের অংশ, থমাস এলটন, এবং তৃতীয়টি পলিসি নাম্বারের একটি সংখ্যা। ঠিক তাই, এবং এর তাৎপর্য স্পষ্ট। যদি কাগজটি সত্যি পরিবর্তিত হয়ে থাকে, তবে তার মানে হলো অন্য কোনো নাম মুছে ফেলে এলটনের নাম বসানো হয়েছে, যার মাধ্যমে সঠিক তারিখে স্ট্যাম্প নিশ্চিত করা হয়েছে। আর এই ধরনের পরিবর্তন, মানে একটি পুরনো দলিলে বদল করা, এ হলো একমাত্র উপায় যার মাধ্যমে তারিখ সংবলিত স্ট্যাম্প জাল করা সম্ভব। তবে এটা কি খুবই কাকতালীয় ব্যাপার নয়? আমি প্রশ্ন করলাম।
যে জালিয়াতির জন্য সঠিক দলিল তার হাতে ছিল? আমি এতে আশ্চর্যের কিছু দেখি না। একজন মহাজনের কাছে এ ধরনের অনেক দলিল থাকার সম্ভাবনা থাকে এবং তার জন্য নির্দিষ্ট কোনো তারিখ অনুসরণ করা বাধ্যতামূলক নয়। যে কোনো তারিখ যা পলিসির ইস্যুর 1 বছরের মধ্যে পড়ে সেটা তার উদ্দেশ্য সাধন করতে পারে। তুমি দেখতে পাচ্ছ, এটি পলিসির ইস্যুর প্রায় 6 মাস পরের তারিখের দলিল। তাহলে আমি বললাম, তুমি কি স্টকারের দৃষ্টি আকর্ষণ করবে এই বিষয়ে? অবশ্যই তাকে জানাতে হবে, কিন্তু আমি মনে করি প্রথমে মিস্টার হায়ামসের কাছে যাওয়া উচিত। বিশেষত যদি দলিলটি সত্যিই জাল হয়, তবে হায়ামসের আচরণ এমন ইঙ্গিতই দেয় যে এ বিষয়ে তার বিশেষ কিছু তথ্য থাকতে পারে। সে তার ঘড়ির দিকে তাকালো এবং কিছুক্ষণ চিন্তা করার পর বলল, আমার মনে হচ্ছে এখনই তার কাছে যাওয়া উচিত, তবে খুব সাবধানে, কারণ আমাদের কাছে তেমন কিছু প্রমাণ নেই। তুমি কি আমার সঙ্গে যাবে? আমার মনে যদি যাওয়া নিয়ে কোনো সন্দেহ থাকত, তবে থর্নডাইকের শেষ মন্তব্য তা দূর করে দিল। এই সাক্ষাৎ নিঃসন্দেহে বেশ চিত্তাকর্ষক হতে চলেছিল। মৃতদেহ পুনরায় কবর থেকে উত্তোলন করে তদন্ত করার পর থর্নডাইকের সন্দেহ সত্যি প্রমাণিত হল। মৃতদেহটি ছিল সলোমন গর্ডনের। এলটনের সন্ধান দিতে পারলে 100 পাউন্ড পুরস্কার ঘোষণা করা হলো, কিন্তু কেউ তা দাবি করতে পারল না। পরবর্তীকালে একটি চিঠি মার্সেই থেকে পোস্ট করা হলো, যা এলটন থর্নডাইককে লিখেছিল। তাতে সে গর্ডনের মৃত্যুর একটি বিশ্বাসযোগ্য বিবরণ দিয়েছিল, যেখানে সে বলেছিল যে গর্ডনের মৃত্যু দুর্ঘটনাবশতই ঘটেছিল, আর তখন সে আসলে এলটনের পোশাক পরেছিল। এই বিবরণ সত্যও হতে পারে, আবার মিথ্যাও হতে পারে। তবে যাই হোক না কেন, সেই মুহূর্তের পর থেকে এলটন সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে গেল। তাকে আর কখনোই দেখা যায়নি। শেষ হলো আজকের গল্প। কণ্ঠ: অয়ন রায়, সম্মান রায়, সৌম্য মজুমদার, অর্পিতা দে এবং অভিষেক ভৌমিক। শব্দ পরিকল্পনায় নভনীল ভট্টাচার্য। শব্দগ্রহণ স্বয়ং। সমগ্র পর্ব পরিচালনায় সম্মান রায় এবং অর্পিতা দে। শুনতে থাকুন রোল সাউন্ড গপ্প, কারণ ডক্টর থর্নডাইকের আরও নতুন রহস্য অভিযান কিন্তু এখানেই আপনারা নিয়মিত শুনতে পাবেন।